মিথ্যা তথ্য ডাটার ভিত্তিতে রাজনৈতিক উদ্দেশ্যে বিগত সরকার এলডিসি গ্রাজুয়েশনের আবেদন করেছিল। আপনার বিশ্লেষণ কি? আসলে এলডিসি গ্রাজুয়েশনের জন্য আবেদন করা হয় নাই। আমি যেটা বললাম যে আবেদন করা হয়েছিল যখন অন্তর্ভুক্ত হই আমরা ৭৫ সালের ডিসেম্বর মাসে। তারপরে জাতিসংঘ বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ওই ক্রাইটেরিয়াগুলো ধরে ক্রাইটেরিয়ার মধ্যে 2 out of 3 যদি হয় তখন তারা সুপারিশ করে। এখানে আবেদন কিন্তু করতে হয় না যে আমি গ্রাজুয়েশনের জন্য আবেদন করছি, সেটা কিন্তু হয় না। ইনক্লুশন ইজ ভলান্টারি, গ্রাজুয়েশন ইজ সর্ট অফ ম্যান্ডেটারি। হ্যাঁ, ইনক্লুশনের জন্য আবেদন করতে হয় যে আমি ইনক্লুডেড হতে চাই। বাংলাদেশে আবেদন করেছে, জিম্বাবুয়ে বলেছে আমি ঢুকবো না। কিন্তু ক্রাইটেরিয়াগুলো ধরে যদি আমরা বিবেচিত হই যে ওইসব থ্রেশহোল্ড, যেমন আমি বললাম মাথাপিছু আয় ছিল $1220, হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স ছিল 66 and above, ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স ছিল 32 and below, ওগুলোতে আমরা যখন পার করেছি তখন তারা। এখন কথা হলো যে তথ্য উপাত্ত, এটা একটা বড় একটা প্রশ্ন যে তথ্য উপাত্তকে ম্যানিপুলেট করে এই ধরনের এই পরিসংখ্যানগুলি আসছে কিনা, যেটার ভিত্তিতে জাতিসংঘ আমাদেরকে তখন রিকমেন্ড করেছে গ্রাজুয়েশনের জন্য। তথ্য উপাত্ত অবশ্যই বিভিন্ন ধরনের ঘাটতি ছিল। আমি হোয়াইট পেপার মেম্বার, যেটা নাকি আমাদের চেয়ার ছিলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, আমরা 12 জন মেম্বার ছিলাম উনি সহ। আমরা কিন্তু হোয়াইট পেপারে বলেছি যে কিভাবে তথ্য উপাত্তকে বিকৃত করা হয়েছে। হ্যাঁ, এটা 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 আছে, কিন্তু সেটার রিভিশন কিন্তু হয় নাই। এখনো যদি আমরা বিবিএস এর পরিসংখ্যান দেখি সেখানে কিন্তু ওই আগেরটাই আছে। এই কিছুদিন আগেও বিবিএস যে পরিসংখ্যান দিল যে মাথাপিছু আমাদের জাতীয় আয় হলো $2820, তো $2820 আর এখন ওই যে থ্রেশহোল্ডটা চেঞ্জ হয়, এখন 1220 না, এখন $1306। তো $2820 থেকে তো $1306 তো আর নামবে না, তাই না? 2820 না 2000 না 1500। সো এই আমার মনে হয় যে ওই যুক্তি। আরেকটা জিনিস আমরা অনেক সময় মনে করি যে এই যে অর্জন হয়েছে এটা বোধহয় সরকারের অর্জন, এটাকে বললে বোধহয় সরকারের একটা প্রশংসা হয়ে যায়। ব্যাপারটা কিন্তু তা না। বাংলাদেশের যা অর্জন হয়েছে, এই অর্জন করেছে কিন্তু সরকারের নীতিমালা যেরকম আছে, আমাদের প্রাইভেট সেক্টর আছে। বাংলাদেশের অর্থনীতির তো বাজেট হলো মাত্র 14%, বাকি 86% তো হলো প্রাইভেট সেক্টর, ব্যক্তি খাত। সো সেখানে আমার মনে হয় যে এই যে অর্জন, এই যে শিক্ষা, স্বাস্থ্য, এটা আমাদের বিভিন্ন নীতিমালা, আমাদের ব্যক্তি খাত, আমাদের বেসরকারি বিভিন্ন সংস্থা, তারা মিলে করেছে এটা। সুতরাং এই অর্জন নিয়ে প্রশ্ন তুলে আমাদের নিজের অর্জনকে কিন্তু খাটো করার আমি কোনো কারণ দেখি না। এটা আমাদের জাতীয় অর্জন। 50 বছরে অবশ্যই আমাদের অনেক কিছু অর্জন হয়েছে, এটাকে অস্বীকার করা যাবে না। সুতরাং আমি যেটা বলবো সেটা হলো যে আমাদের তথ্য উপাত্তের আসলে রিভিশন করা দরকার। এটা আমাদের নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য সত্যিকারের তথ্য দরকার, যেটা আমরা আশা করব বিবিএস করবে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। আগের তথ্যপত্র কি কোনো অসত্য মিথ্যা ছিল কিনা? আগের তথ্য উপাত্ত অবশ্যই অনেক, আমাদের হোয়াইট পেপারে একটা আলাদা চ্যাপ্টারই আছে যেখানে আমরা বলেছি প্রবৃদ্ধি যে বলা হতো 7.5%, 8%, সেটা আসলে সেখান থেকে 2-2.5% কম প্রবৃদ্ধি হয়েছে। সুতরাং মাথাপিছু আয় যদি আমি হিসাব করি তাহলে সেটাও কম হবে। বাট এটা ওই যে গ্রাজুয়েশনের সাথে তো আমার মিলাতে হবে, তাই না? এগুলো সবই হলো পরিসংখ্যানগত পরিমাপযোগ্য বিভিন্ন ধরনের মাপকাঠি। আমি তো সেগুলোতে তো কোনো রিভিশন এমন করি নাই যেটাতে আমি বলতে পারবো যে আমার এইটাতে যেটা বলা হয়েছে এটা না, তার থেকে আমি অনেক কম। আমার নিজস্ব ধারণা হলো যে এগুলো যদি আমি রিভাইজও করি, বাংলাদেশ এই ক্রাইটেরিয়াগুলোতে উতরে যাবে। কিন্তু কথা হলো এটাকে কিভাবে আমরা টেকসই করতে পারি, এটা নিয়ে আজকে ডিবেটটা হয়েছে। ব্যবসায়ীদের দাবি উপেক্ষা করে সরকার এলডিসি গ্রাজুয়েশন উত্তরণের পথে এগিয়ে যাচ্ছে। এই পরস্পরমুখী অবস্থানকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, আমরা দেখেছি সর্বসম্প্রতিকালে ব্যবসায়ীরা সবাই মিলে একটা মিডিয়া ব্রিফিংও করেছেন। তারা বলছেন যে এটা বাংলাদেশের এটা ঠিক হবে না। এটার উত্তর যেটা সেটা আমি কিছুক্ষণ আগেই বলেছি যে আমরা মাপকাঠিতে যদি উত্তরে যাই সেখানে কিন্তু এটা আমাদের সরকার চাচ্ছে এটা না। বিষয়টা হলো যে এইটা আমাদের জন্য
2021 সালে বলা হয়েছে 24শে নভেম্বর 2026-এ আমরা গ্রাজুয়েশন করব। সরকার ইচ্ছা করলে তারা একটা আবেদন করতে পারে, বিভিন্ন কার্যকারণের কথা বলা হয়েছে এখানে, সেটা দিয়ে, এবং এগুলোকে যুক্তিসঙ্গতভাবে করতে হবে। দরকার হলে আমরা গবেষকরাও সেখানে সহায়তা করতে পারি 3 বছর যদি পিছায়। কিন্তু আমার যেটা আর কি এখানে যেটা বলছিলাম, যে এইটা করতে যে আমরা আমাদের যে কাজগুলো আমাদের অনেক আগের থেকে যে প্রস্তুতি কখন নেওয়া দরকার ছিল, আমি বলছি ইয়েস্টারডে, গতকালকে থেকে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার ছিল। এখন আমরা এগুলোকে এই পেছানো হবে, তারপরে তার মানে আমরা সমস্যাগুলিকে আরো 3 বছর সামনের দিকে এগিয়ে রাখলাম, সেটা করলে তো হবে না। ব্যবসায়ীদের অবশ্যই বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, এটা আমরা গবেষণা করি, আমরা জানি একটা 12%, একটা 15%-এর একটা শুল্ক সুবিধা, সেটা যদি চলে যায় তাহলে তো অবশ্যই তার চ্যালেঞ্জ হবে। তাহলে আমার কাজ হবে হলো কিভাবে আমি কস্টটাকে অন্যভাবে কমাতে পারি। সেই জন্যই আমি উৎপাদনশীলতার কথা বললাম, সিঙ্গেল উইন্ডো, লজিস্টিক্স, পোর্টে কম সময়, লিড টাইম কমানো, এগুলো করলে কিন্তু তারা ওই যে শুল্ক যে ব্যাপারটা সেটাকে কিছুটা প্রশমিত করতে পারবেন অন্য জায়গায় কস্টটা কমিয়ে। হ্যাঁ, সেটা এলডিসি গ্রাজুয়েশনের ফলে আমার একটা প্রশ্ন, এটা হচ্ছে 2026 সালে সরকার যে করার জন্য যে প্রস্তুতি গ্রহণ করছে, তাহলে সরকারের পথটা সঠিক না ব্যবসায়ীদের দাবিটা সঠিক? না, আমার মনে হয় যে সরকার যে এই টার্গেটটা নিয়ে অগ্রসর হচ্ছেন, যে আমরা গ্রাজুয়েশন করব, এবং সেই জন্য এখানে কিন্তু বলা হয়েছে যে 5টা অগ্রাধিকার ঠিক করা হয়েছে, আরো অনেকগুলো অগ্রাধিকার আছে, আমাদের কমিটি করা হয়েছে এটাকে মনিটর করার জন্য। এইটা আমাদেরকে চালিয়ে যেতে হবে। আমার যেটা প্রস্তাব সেটা হলো যে আমরা আমাদের প্রস্তুতি এটা অব্যাহত রাখি, শক্তিশালী করি, মনে করি যে আমরা যদি অ্যাপ্লিকেশন একটা দেই সেটা নাও গৃহীত হতে পারে। বৈশ্বিক পরিস্থিতি দেখতেছেন, এবং ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি হলো এটার সিদ্ধান্ত নিবে। এখন জেনারেল অ্যাসেম্বলিতে অন্যান্য দেশকে তো আমার এটাকে সমর্থন করতে হবে, বলবে যে নেপাল করতেছে, তোমাদের সমস্যাটা কি, এটা তো বলবে, তাই না? তো সুতরাং এইগুলোর জন্য প্রস্তুত থাকতে হবে। তারপরে নভেম্বরের আগে একটা আমরা যুক্তিতর্ক দিয়ে একটা আমরা অ্যাপ্লিকেশন করি, তারপরে দেখি 3 বছর যদি হয় তখন হবে। কিন্তু কথাটা হলো, যেটা আমি আবার বলি, যে আমি অ্যাপ্লিকেশনটা করলাম কিন্তু আমার এটা গৃহীত হলো না, আর আমি প্রস্তুতিটা যেটা নেওয়ার দরকার সেটাও নিলাম না, সেটা ঠিক হবে না। এলডিসি গ্রাজুয়েশনের ফলে পোশাক কারখানা বন্ধ হওয়ার ঝুঁকি আছে কিনা? অবশ্যই আছে। অনেকে যারা নাকি থিন মার্জিনে কাজ করছেন, হ্যাঁ, যারা হয়তো ছোট কারখানায়, এসএমই, স্মল অ্যান্ড মিডিয়াম যেসব রেডিমেড গার্মেন্টস আছে, তারা তো অবশ্যই ঝুঁকির মধ্যে আছে। তারা এখন শুল্ক মুক্তভাবে যাচ্ছেন, তখন শুল্ক তাদের দিতে হবে, কিন্তু প্রস্তুতির সময় কিন্তু আছে। আমাদের মেজর বাজার যেগুলো, তারা কিন্তু আমাদেরকে বলেছে যে আরো 3 বছর তারা শুল্ক মুক্ত দেবে। সুতরাং আমাদের কিন্তু কিছুটা সময় আছে, হ্যাঁ, সেইটা আমাদের কাজে লাগাতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা চীনে গিয়েছিলেন, চীন বলেছে যে তারা আরো 2 বছর দিবে। সুতরাং এগুলো আছে। আমরা ভারতের সাথে, ভারতও আমাদেরকে 2011 সাল থেকে শুল্ক মুক্ত সুবিধা দেয়, তা আমরা ভারতের সাথে আলোচনা শুরু করতে পারি যে আমাদেরকে ভারত 3 বছর আরো এক্সটেন্ড করে কিনা। কিন্তু অবশ্যই স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এটা গ্রাজুয়েশন 2026-এ হোক 2029-এ হোক, তাদেরকে যদি আমরা প্রয়োজনীয় সহায়তা না দেই তাহলে কিন্তু তাদের ক্যাশ কম্পেনসেশন স্কিম এগুলো তো আমরা করতে পারবো না। তাহলে তার যে খরচ সেটা আমি কিভাবে কমাতে পারি, এগুলো তো আমাকে দেখতে হবে। তার কস্ট অফ ডুইং বিজনেস এনভায়রনমেন্ট, এগুলো তো আমাদেরকে ইমপ্রুভ করতে হবে তাকে সহায়তা দেওয়ার জন্য, তাই না? এবং সহায়তা দেওয়ার অনেক ধরনের কিন্তু পথ আছে এলডিসি গ্রাজুয়েশন করলেও। হ্যাঁ, চীনে ওয়ার্কারদের জন্য ডম করে দেয়, তো ওয়ার্কারের রাত তখন, হ্যাঁ, ভাড়া দিয়ে বাড়িতে থাকতে হয় না, কিন্তু ক্যাশ ইনসেন্টিভ আপনি দিতে পারবেন না। সো অনেক ধরনের কিন্তু পদ্ধতি আছে যেটার মাধ্যমে আমরা আমাদের স্মল এন্ড মিডিয়াম যারা আছেন তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি। এখন যে পরিস্থিতি আমাদের গার্মেন্টস এর বা আমাদের স্মল এন্ড মিডিয়াম যে কত পার্সেন্ট এই চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারে, যে বন্ধ হতে পারে মনে হয়? এটা পার্সেন্টেজ করে বলা খুব মুশকিল। আমার একটা ধারণা হলো যে আমাদের যারা নাকি বড় আছেন তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন, এবং আপনারা দেখবেন এই ট্রাম্প ট্যারিফের পরে তাদের অর্ডার ইত্যাদিও কিন্তু কিছুটা এখন বাড়ছে। তো তাদের প্রস্তুতি, প্রশ্ন হলো যে যারা স্মল মিডিয়াম, তাদের এখন কম সংখ্যক শিল্প কারখানাও বেশি রপ্তানি করতে পারে, হ্যাঁ,
কিন্তু অনেকে বাজার থেকে হয়তো বের হয়ে যাবে, স্মল যারা আছে। এটা একটা পার্সেন্টেজ, এটা বের করা যায় গবেষণা করে, কিন্তু এটা একটা বড় সংখ্যক। তাদের যে 3000-এর মতো যে এন্টারপ্রাইজ তাদের আছে, তাদের মধ্যে একটা বড় সংখ্যক কিন্তু তারা হলো স্মল অ্যান্ড মিডিয়াম, এবং তারাই সবচেয়ে বড় বেশি ঝুঁকিতে পড়বেন, বড়রাও পড়বেন। দীর্ঘদিন ধরে কিছু খাত প্রণোদনা পাচ্ছে, কিছু খাত প্রণোদনা পাচ্ছে না। বিশ্লেষকরা মনে করেন অধিক সময় ধরে কোনো খাতে প্রণোদনা চলতে পারে না, এতে বৈষম্য তৈরি হয়। আপনার বিশ্লেষণকে এটা ঠিকই। প্রণোদনা হলো যে আপনার কোনো জায়গায় যে সমস্যা আছে সেই সমস্যাটা কাটানোর জন্য আপনাকে ইনসেন্টিভ দেওয়া হচ্ছে, কিন্তু এটা তো একেবারে মানে অ্যাড ইনফিনিটাম পর্যন্ত তো চলতে পারবে না, তাই না? এটা তো কোনো একটা জায়গায় এটা সময়বদ্ধভাবে এটাকে দেওয়া উচিত। আমাদের দেখেন, আমি রেডিমেড গার্মেন্টসের কথা বলি। 1991-92 সালের দিকে রেডিমেড গার্মেন্টসের ক্যাশ কম্পেনসেশন ছিল 25%, 25% রপ্তানির এগেইনস্টে। এখন কিন্তু এটা কয়েক বছর আগে এটা নিয়ে আসা হয়েছিল 4%-এ, তাও নতুন বাজারে গেলে এবং নতুন পণ্য যদি রপ্তানি করে, পণ্য বৈচিত্র্যকরণ যদি করতে যায়, এখন এটা 1%। সো এইগুলো কিন্তু এলডিসি গ্রাজুয়েশনকে সামনে রেখে কিন্তু এমনি নামিয়ে নিয়ে আসা হচ্ছে। হ্যাঁ, অন্যগুলোতেও এগ্রিকালচারাল এক্সপোর্টে আমরা 20%-এর মতো প্রণোদনা দিই, এগুলো আমাদের নামাতে হবে। সো বৈষম্য তৈরির ব্যাপার না, আসলে লেভেল প্লেইং ফিল্ডটা করতে হবে হলো সাধারণভাবে আমাদের যে প্রতিযোগিতা সক্ষমতার এলিমেন্টস গুলো, হ্যাঁ, উৎপাদনশীলতা, শ্রমিকদের দক্ষতা, এইসব জায়গায় ইন্টারভেনশন করে। ডাইরেক্ট ক্যাশ দিয়ে আমরা আসলে পারবো না এটা করতে। এলডিসি গ্রাজুয়েশনের ফলে ওষুধ শিল্প প্যাটেন্ট আইনের আওতায় পড়বে, বিধায় ওষুধের দাম অনেক বাড়বে, এতে সাধারণ মানুষের কষ্ট বাড়বে। আপনার বিশ্লেষণকে অবশ্যই এটা তো বললাম যে অনেকে যারা মনে করছেন যে 2032-এর ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ আমরা পাবো না, এই ডিসিশনটা নেওয়া হয়েছে 2015 সালে, আরো 17 বছর। এটা প্রথম নেওয়া হয় 2001 সালে 15 বছরের জন্য, তারপরে 2015 সালে আরো 17 বছর এটা এক্সটেন্ড করা হয়। কিন্তু কার জন্য? স্বল্পোন্নত দেশের জন্য। ওয়ান্স ইউ কাম আউট অফ দ্য গ্রাজুয়েশন ওই গ্রুপ, ওই এলডিসি গ্রুপের, তখন তো এটা আর প্রযোজ্য হবে না। সো আমাদের জন্য প্যাটেন্ট প্রযোজ্য হবে কিন্তু যেদিন আমি এলডিসি থেকে বেরিয়ে যাব সেদিন থেকে, নট টিল 31 ডিসেম্বর 2032। এটা খেয়াল রাখতে হবে। অবশ্যই সাধারণ মানুষের কষ্ট বাড়বে, সেই জন্যই তো আমি এপিআই পার্কের কথাটা বললাম, যে এপিআই পার্কটা যদি হয় আমার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, পশ্চাৎ সংযোগ আমার শক্তিশালী করে আমি আমার প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পারি। 1, 2 নম্বর হলো বাকি যে সময় আছে, বেশি সময় নাই অবশ্য, সেখানে আমার যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো, তাদের যে রিভার্স ইঞ্জিনিয়ারিং, তাদের যে বিভিন্ন ধরনের নতুন ড্রাগস তৈরির সক্ষমতা, এগুলো বাড়াতে হবে। কিন্তু এটা আমি নিজে ব্যক্তিগতভাবে খুবই উৎকণ্ঠিত যে আমাদের কমন অনেক ড্রাগস যেগুলো এখন প্যাটেন্টেড আছে, সেগুলো যখন নাকি আমরা প্যাটেন্ট কিনে আমাদেরকে বানাতে হবে, তখন কিন্তু সত্যি সাধারণ মানুষের উপরে বড় একটা চাপ পড়বে। সেজন্যই আমাদের এপিআই পার্কটা তাড়াতাড়ি করে আমাদের এই সক্ষমতা বৃদ্ধি করে আমাদের কোম্পানিগুলো যাতে এগুলো প্রস্তুত করার খরচটা কমিয়ে আনতে পারে, এটা সো ইম্পর্টেন্ট। আরেকটা আছে তাহলে, সেটা হলো দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সহ স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে সরকার ঘোষিত নির্বাচন আয়োজন নিয়ে আপনার বিশ্লেষণ কি? এটা অবশ্য আজকের আলোচনার সাথে সরাসরি এটা সংযুক্ত না। অবশ্যই আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক অনেক কাজ করছে, খুবই দুরূহ। আপনার সরকারের যেদিন পতন হয় সেদিন আমাদের হিসাব ছিল 1,22,000 কোটি টাকা হলো আমাদের খেলাপি ঋণ। আজকে এটা 5 লক্ষ কোটি টাকা হয়ে গেছে, কারণ হিসাব ভুল করে দেখানো হচ্ছিল। সো এখন আমরা এই খাতে শৃঙ্খলা আনার জন্য প্রথমত তথ্য উপাত্তের স্পষ্টতা আনার চেষ্টা করছি, দ্বিতীয়ত বিভিন্ন ব্যাংকের মার্জার ইত্যাদি করে কনসলিডেট করে দুর্বল ব্যাংকগুলোকে সবল করার চেষ্টা, অ্যাসেট রিকভারি কোম্পানি করা হচ্ছে, বাইরে থেকে টাকা আনা ফেরত আনার প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে এইটা। আর আমি মনে করি যে নির্বাচনের একটা বড়, যেটা লাস্ট পয়েন্টে যেটা বলতে চাচ্ছি, এখন বড় একটা সমস্যা আমাদের হলো বিনিয়োগ আমাদের একবার স্থবির। আমাদের জিডিপির 23-24% এটা স্থবির হয়ে আছে। এই বিনিয়োগকে চাঙ্গা করতে
গেলে আমার মনে হয় যে একটা নিশ্চিত অবস্থান বিনিয়োগকারীরা চাইবেন, তারা কিন্তু বসে আছেন। সুতরাং একটা ভালো নির্বাচন যদি করতে পারি আমার মনে হয় যে এই অনিশ্চয়তা কাটবে। বিনিয়োগকারী বিনিয়োগ করেন হলো 20-25 বছর চিন্তা করে, উনি অনিশ্চয়তার একটা অবস্থানের মধ্য থেকে কি বিনিয়োগ করবেন? অবভিয়াসলি করবেন না, এবং সেই জন্যই নতুন বিনিয়োগ আসতেছে না। আপনি ক্যাপিটাল মেশিনারিজের ইম্পোর্ট দেখেন -25%। তার মানে কি নতুন বিনিয়োগের জন্য মেশিনারিজ আনছে না। সুতরাং এই জায়গাটাতে আমি মনে করি যে সরকার যে এখন নির্বাচনের যে প্রস্তুতি তারা নিচ্ছেন, ভালো একটা নির্বাচন যদি আমরা করতে পারি সবাই মিলে, তাহলে এই অনিশ্চয়তাটা কেটে যাবে। অবশ্যই আমরা সংস্কারের বিভিন্ন যে ইস্যুসগুলো আছে সেগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে। আজকে যে আলোচনাটা করলাম এগুলোর অনেকগুলোর সাথে কিন্তু সংস্কার কর্মসূচি জড়িত। ব্যাংকের সংস্কার না হলে কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ডুইং বিজনেস কমানো যাবে না। সেটা না হলে সক্ষমতা আমার আসবে কোথা থেকে? এলডিসি গ্রাজুয়েশন, তাই না? সো ওইটাও খুবই গুরুত্বপূর্ণ।